আসসালামু আলাইকুম। কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্ম পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি সুপার স্পেশাল এসএসসির পদার্থবিজ্ঞানের স্পেশাল প্রস্তুতি ক্লাস নিয়ে। আজকে আমরা পদার্থবিজ্ঞানের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক ক্লাস শুরু করতেছি। এটা হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় যে অধ্যায় আছে গতি, এই অধ্যায় নিয়ে। আমরা আসলে সৃজনশীলের গহ নিয়ে তো অনেক আলোচনা করি। আমরা জ্ঞানমূলক অনুধাবনমূলক যে পার্টটুকু আমাদের আছে, বিশেষ করে ক লিখতে হয় কীভাবে, খ লিখতে হয় কীভাবে, এগুলো আমরা খুব কম প্র্যাকটিস করি, যার কারণে দেখা যায় পরীক্ষাতে এগুলোতে আমাদের সাফার করতে হয় বেশি। তো আজকে আমরা জ্ঞানমূলক অনুধাবনমূলকের ফার্স্ট লেকচার আছি এই অধ্যায়ে। তো আমরা শুরু করব। আমরা দেখব সিরিয়াল মতো আমাদের কতটুকু জ্ঞানমূলক অনুধাবনমূলক আমাদের মনে আছে। আমরা তো বই পড়ছি, বই তো জানি, বইয়ের মধ্যে লেখা আছে অনেক কিছুই। তো বই পড়ার পর আমাদের প্র্যাকটিস করতে হয় প্রচুর। প্র্যাকটিস না করলে কিন্তু আমরা আসলে তেমন পারদর্শী হতে পারবো না। যতই বই পড়ি, আমাদের প্র্যাকটিস না করলে আমাদের ক খ বা গ ঘ যাই বলো, আমাদের একটু ল্যাকিংস থাকবে। তো আমরা চেষ্টা করব আমাদের বই পড়ার পাশাপাশি বেশি বেশি আমাদের সিকিউগুলো প্র্যাকটিস করা। তো চলো শুরু করি। প্রথমেই ঢাকা বোর্ড 24 সালে আসা প্রশ্ন দিয়ে শুরু করতেছি। জাস্ট আমরা ক আর খ আজকে আলোচনা করব, শুধু ক আর খ। দেখো আমাদের প্রথম যে সংজ্ঞাটা, এটা বলছে কি, গতি জড়তা কাকে বলে। আমরা কিন্তু জানি আমাদের বইতেও লেখা আছে জড়তার সংজ্ঞা। জড়তা দুই প্রকার। জড়তা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কি গতি জড়তা, একটা হচ্ছে কি স্থিতি জড়তা। তো পরীক্ষাতে এই দুইটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে। তো দেখো ঢাকা বোর্ডে আইসা পড়ছে গতি জড়তা কাকে বলে। তো আমরা দেখি এটার সংজ্ঞায় কি লিখছে। দেখা যাচ্ছে কি, একটু আমাকে জানাও, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে কি, আমাকে একটু জানাও তো ফয়সাল, দেখতে পাচ্ছ কিনা? জি স্যার দেখা যাচ্ছে। তাহলে আমি ব্যাখ্যা দিয়ে জাস্ট আমি তোমাকে বুঝা দিই। দেখো, মুখস্থ করতে হবে, তারপরও কিছু আমাদের ব্যাখ্যা দিয়ে বুঝতে হবে। বলতেছে যে গতিশীল বস্তুর চিরকাল সমবেগে গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা বা এই গতি অক্ষুণ্ণ রাখতে চাওয়ার যে ধর্ম, তাকেই গতি জড়তা বলে। তো জড়তা কাকে বলে এটা আমরা জানি, যে একটি বস্তু যে অবস্থা আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা ধর্ম, তাকেই জড়তা বলে। তো একটা বস্তু যদি গতিশীল থাকে, সে সারা জীবন গতিশীল থাকতে চায়, এটা হচ্ছে তার গতি জড়তা। আর একটা বস্তু যদি তুমি দেখো স্থির, সে বস্তুর সারা জীবন স্থিরই থাকতে চায়, এটাই একটা তার ধর্ম, এটা হচ্ছে কি স্থিতি জড়তা। মানে একটা বস্তু যে অবস্থায় আছে সারা জীবন সে অবস্থায় থাকতে চায়, এটাকেই বলা হয় জড়তা। আর গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়ার যে ধর্ম, তার নাম গতি জড়তা। আর স্থির বস্তু স্থির থাকতে চাওয়ার যে ধর্ম, তার নাম কি স্থিতি জড়তা। ব্যাখ্যা বুঝতে পারছো? ওকে, এটা গেল। এখন আমরা যাচ্ছি খনঙে। কি বলতেছে আমাদের খনঙে, যে বোতলের ছিপিতে খাঁজ কাটা থাকে কেন? বোতলের ছিপিতে খাঁজ কাটা থাকে কেন? এই যে আমরা যে স্পিড খাই, পেপসি খাই, 7 আপ খাই, বোতলের যে ইয়াটা আছে না, ছিপি আর কি, যে মুখটা বলি, এটা কিন্তু কাটা কাটা থাকে। গুড। এখন কাটা কাটা থাকে কেন, একটু গেস করো তো কেন থাকে? আচ্ছা, এটা হচ্ছে তোমার ঘর্ষণ একটা ব্যাপার স্যাপার। দেখো আমরা যখন জুতা পরি না, জুতাটা কিন্তু একবারে স্লিম হয় না, একবারে প্লেন হয় না, কিন্তু উঁচু নিচু থাকে, উঁচু নিচু। হ্যাঁ, আবার দেখো আমাদের পা, এই যে হাত, সাপোজ এই যে হাত, এই হাতের যে রেখাগুলো না, এগুলো কিন্তু একটু উঁচু নিচু, একবারে স্লিম না কিন্তু। তো এটা আমাদের হাতের যে তালু, পায়ের তালু, এবং হচ্ছে রাস্তার যে জুতা পরি আমরা, জুতা সবকিছু একটু খাঁজ কাটা কেন হয় জানো? যখন আমাদের একটা তল বরাবর আমরা চলি, তখন সেই তলের সাথে আমাদের পা বলো হাত বলো একটা সংঘর্ষ লিপ্ত হয়, একটা বাধার সম্মুখীন হয়। যদি দেখা যায় যে একটা রাস্তা খুবই মসৃণ, তো সেই রাস্তার মধ্যে তুমি দাঁড়া থাকতে পারবে না, পইরা যাবা। কেন পইরা যাবা জানো? সেই রাস্তার মধ্যে ঘর্ষণ নাই। আর ঘর্ষণ না থাকলে তোমার যে পায়ের উঁচু নিচু খাঁজ, এগুলো সেই রাস্তাতে কোনো প্রভাব ফেলবে না, যার ফলে তুমি দাঁড়া থাকতে পারবে না, পইরা যাবা। দেখা যায় না যে রাস্তাঘাট যখন পিচ্ছিল হয়, তখন কি দাঁড়া থাকতে পারি না, স্লিপ খেয়ে পড়ে যাই, বৃষ্টি বাদলের দিন যখন দেখা যায় আর কি। তখন ওই রাস্তার মধ্যে কি হয় জানো? রাস্তাটা মসৃণ থাকে, এর মধ্যে উঁচু নিচু রাস্তা, মানে উঁচু নিচু জায়গাটা থাকে না, একবার প্লেন থাকে, যার ফলে সে জায়গায় দাঁড়া থাকা যাবে না। মানে কি, আমাদের পায়ের যে উঁচু নিচু যে অংশ, সেটা রাস্তার মধ্যে বসতে পারে না। রাস্তার মধ্যে যদি উঁচু নিচু অংশ থাকে, তাহলে দেখা যাবে কি আমার পায়ের উঁচু নিচু অংশ রাস্তার মধ্যে এঁটে গিয়েছে, যার ফলে আমরা কি দাঁড়া থাকতে পারবো বা
বুঝতে পেরেছি স্যার, হাতের মধ্যে দিয়ে যাতে খোলা যায়, যাতে ঘর্ষণের কারণে খুলতে পারে, আর যদি ইয়া থাকে তাহলে তার খোলা যাবে না হাতের হ্যাঁ হ্যাঁ সাহায্যে। হ্যাঁ, এটা আর কি, গুড, এই তো চমৎকার বুঝতে পারছো। তো এটা হচ্ছে মেন কথা, বুঝা, কিন্তু আমাদের লিখতে হবে সাজায়, তো আমি লিখি। তো বোতলের ছিপি মসৃণ হলে তাতে সৃষ্ট ঘর্ষণ বলের মান অনেক কম হতো, মানে ঘর্ষণটা হচ্ছে মেন কাজ। জি স্যার। কিন্তু ছিপিতে খাস কাটা থাকাতে হাত দিয়ে যখন ছিপিটাকে ঘোরানো হয় বা খোলা হয়, তখন হাতের তালু এবং ছিপির মধ্যে ঘর্ষণ বলের মান কি হয়, বেশি হয়। ফলে সহজেই মোটকা খুলে যায় বা ছিপি খুলে যায়। অর্থাৎ বোতলের ছিপি এবং হাতের মধ্যকার ঘর্ষণ বল সর্বোচ্চ করার জন্যই বোতলের ছিপিতে খাঁজ কাটা থাকে। আচ্ছা, কাটা। বুঝছো না জি ব্যাপারটা? স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তো আসলে পদার্থবিজ্ঞানের যেই সংজ্ঞাগুলো বা যে প্রশ্নগুলো, এগুলো আমাদের বাস্তব জীবনে অনেক কাজে লাগে। বাস্তবের সাথে মিলিয়ে এটা পড়তে পারো, দেখবা যখন পড়বা বাস্তবের সাথে এটা ঘটতেছে, ওটা হচ্ছে, যখন মিলে যাবে পড়ালেখাগুলো বাস্তবের সাথে, তখন পড়তে মজা বা বুঝতে ইজি হবে। তো এরকম প্রশ্ন জি স্যার। যেভাবে দিয়ে ঘুরায় পেঁচা উত্তর দিতে পারবা। আশা করি বুঝতে পারছো। জি স্যার। আচ্ছা, এটা গেল। এরপরে আমরা যাব আমাদের পরবর্তী তার। আমি এটা বের করি, ঠিক করে নিই। ওকে। তোমার তো রয়্যাল গাইড, তাই না? না স্যার, আমার গাইড আছে স্যার পাঞ্জেরি। আরে পাঞ্জিরি গাইড কিনছো, যাই হোক, সমস্যা না। আমি আবার দেখি এখান থেকে আমার পিডিএফ যদি সংগ্রহ করতে পারি তোমাকে দিব নে। কারণ রয়্যাল আচ্ছা বা স্যার। নিউটন হলে ভালো, কারণ এর মধ্যে সংজ্ঞাগুলো লেখা থাকে সহজভাবে, পরীক্ষাতে লিখতে জি গেলে তো স্যার। সহজভাবে লিখতে হবে না, এই জন্য আর কি, সমস্যা নেই। জি স্যার। আচ্ছা দেখো, আমাদের ক্লাসে আরেকজন জয়েন করছে, ওর নাম ইউসুফ। দেখি ইউসুফকে নিয়ে আসতে পারি না। ইউসুফ জয়েন করছে ক্লাসে, থ্যাংক ইউ। ইউসুফ শুনতে পাচ্ছ? ইউসুফ একটু কথা বললো, শুনতে পাচ্ছ কিনা ইউসুফ? জি, শুনতে পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। তো ইউসুফ, আমাদের একটু ব্রেক ছিল, পবিত্র আমাদের ওই যে ওই আমরা নামাজ পড়ছি গত 2 দিন আগে, একটু বন্ধ ছিল, কার্যক্রম অফ জি ছিল। স্যার, সবাই বলো। হ্যাঁ হ্যাঁ, তো আমি এটা শুনছি কি সবে বরাত বলতে ইয়ে হয় না, বুঝছো, একটু ওয়েট, যাই হোক, এটা কিছু একটা হবে। তো এখন কথা হচ্ছে যে আমার একটু বন্ধ ছিল, ব্রেক দিয়েছিলাম, আজকে আবার শুরু করলাম। আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে গিয়ে আম, ইউসুফ, তোমাদের তো আহ, মানে বাড়ির পরে দিতে হবে, এইচডব্লিউ দিতে হবে বেশি বেশি প্রবলেম সলভ করার জন্য। তো এখন কথা হচ্ছে যে আমরা জি ইনশাল্লাহ স্যার। এটা আমরা শনিবার থেকে ইনশাল্লাহ আবার চালু করব, মানে পড়া দেওয়া, পড়ানো এবং সপ্তাহের শেষে একটা পরীক্ষা। ইউসুফ, যেটা বলতেছি খেয়াল রেখো, ফয়সাল তো নতুন জয়েন করছো, তো ইউসুফ তোমাদের তো মানে পরীক্ষা, তো আমরা শনিবার থেকে সাজেশন দেওয়া শুরু করব পরীক্ষার জন্য। কোন সাবজেক্ট হবে, কত মার্কে পরীক্ষা হবে, এমসিকিউ সিকিউ কেমনে থাকবে, আমি সব মানে ডে বাই ডে আপডেট জানাবো গ্রুপে, সেই মোতাবেক শুধু পড়বা, প্র্যাকটিস করবা। আমি অধ্যায়ের নাম বলে দেবো, তোমাদের তো আবার শর্ট সিলেবাস না, তোমাদের আশা করি বেশি চাপ হবে না, মোটামুটি পারবা। ইউসুফ, বুঝতে পারছো আমার কথা? পরীক্ষার ব্যাপারটা নিয়ে আলোচনা করতেছি এখন তোমার সাথে। ইউসুফ, কথা বলো একটু। ইউসুফ, একটু ভয়েসে কথা বলো। হয়তো স্যার ওর কাছে হয়তো স্যার মিউট করা, মেবি। মিউট করা আছে, হ্যাঁ। ইউসুফ, একটু কথা বলো। তোমাদের তো পরীক্ষা, এই তো মার্চে পরীক্ষা শুরু হবে, এসএসসি পরীক্ষা মার্চে না এপ্রিলে, সরি এপ্রিলে হবে। যাই হোক, এখন কথা হচ্ছে ফেব্রুয়ারি মার্চ 2 মাস সময় আছে, এই 2 মাসে শুধু পরীক্ষার প্রোগ্রামে আমরা চলবো সামনে ইনশাল্লাহ। ক্লাস তো করবো, প্রবলেম সলভ হবে, ক্লাস করব, পরীক্ষা নিয়ে আলোচনা করবো। তো জন্য বললাম আর কি, পরীক্ষার সাজেশনটা আমরা শনিবার থেকে দেওয়া শুরু করব। ওকে, তো চেষ্টা করো পরীক্ষা সাজেশন মতো একটু পড়তে, আর ফ্রেন্ডদেরকে নিয়ে পরীক্ষা দিতে। চলো শুরু করি। আমি আসলে ক আর খ নিয়ে আলোচনা করতেছি, একটু মনোযোগ দিলেই হবে। আচ্ছা, এবার আমাদের রাজশাহী বোর্ড 24 সালে আসা প্রশ্ন বলছে কি, ক নাম্বার, ত্বরণ কাকে বলে? একবারে সহজ ভাষায় বলতে বোঝা যায় বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। সিম্পল, একবারে সিম্পল, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তো আমি যদি সাজা লিখতে চাই, কি লিখব? সময়ের পরিপ্রেক্ষিতে কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। এই সংজ্ঞাকে আর ব্যাখ্যা দিয়ে বুঝাই দেবো কিছু? এগুলো পারবো না। এই সংজ্ঞা কি তেমন কঠিন? এগুলো খুবই সহজ, এগুলো কত আগে পড়ছি আমরা। বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, বুঝতে পারছো? ফয়সাল, ইউসুফ, কথা বলল। প্রশ্ন আছে কোনো? জি স্যার। না স্যার। এবার খ নংটা দেখো কি বলছি।
একটি গাছের গুড়িকে দড়ি দিয়ে টেনে নেওয়ার চেয়ে ঠেলা গাড়িতে উঠিয়ে ঠেলে নেওয়া অনেক সহজ, কেন ব্যাখ্যা করো। এটাও ভেক্টর অধ্যায়ের আলোচনা, এটা বড় ক্লাসে উঠলে ইন্টারে উঠলে ভালো ব্যাখ্যা পাবা। তারপর তো আমাদের যেহেতু অনুধাবন, আমরা অনুধাবন করে দেখি কি বলছে। এখানেও সায়েন্স আছে, এখানেও মজার বিষয় আছে। এখানে কি বলছে খেয়াল করো, যে একটি গাছের গুড়িকে যদি আমরা দড়ি দিয়ে বেঁধে তল বরাবর টানি তাহলে তা তলের সাথে একটি ঘর্ষণ বল তৈরি করবে। মানে আমরা যদি টানা শুরু করি, দড়ি দিয়ে বেঁধে যদি আমরা টানা শুরু করি তখন একটা কি কাজ করবে, ঘর্ষণ কাজ করবে। আবার আমরা যদি ওই গুড়িকে, মানে ওই যে কাঠের গুড়ি যেটা, সেটাকে যদি ঠেলা গাড়িতে তুলে টেনে নেওয়ার চেষ্টা করি তাহলে ঠেলা গাড়ির চাকাও তল বরাবর এক ধরনের ঘর্ষণ বল উৎপন্ন করবে। মানে চাকার উপরও ঘর্ষণ বল কাজ করবে, আমরা যখন ঠেলবো সরাসরি সেখানেও কি করবে, ঘর্ষণ বল কাজ করবে। তো এখন কথা হচ্ছে, আমাদের ঠেলা যে অংশটা, একটা বস্তুকে তুমি যদি ঠেলো, একটা সহজ বিষয় তোমরা চিন্তা করো, এই যে বিদেশ থেকে যখন মানুষ আসে না, তখন একটা সুটকেস থাকে, এই যে তোমার হচ্ছে গিয়ে চাকাওয়ালা সুটকেস, দেখছো কখনো? জি স্যার। এখন এই সেই চাকাওয়ালা যে সুটকেসটা না, এই চাকাওয়ালা সুটকেসটা কিন্তু টেনে আনতে আনতে অনেক ইজি হয়। খেয়াল দেখো, কারণ কি চাকার উপরে এর কি হয়, প্রেশারটা পড়ে। কিন্তু এই সুটকেসে যদি চাকা না থাকতো, তুমি কিন্তু টেনে আনতে খুবই কষ্ট হইতো। কথাটা দেখো, তার মানে এই কনসেপ্টটা এখানেও কাজে লাগবে। আমরা যদি একটা কাঠের গুঁড়িকে টেনে আনি মেঝের উপর দিয়ে, অনেক কষ্ট হবে। কিন্তু একটা চাকাযুক্ত বলি, ঠেলা গাড়ি তো চাকা আছে, দুটা বড় বড় চাকাযুক্ত কোনো একটা যন্ত্রের উপর রেখে যদি ঠেলে আনো তাহলে ঘর্ষণটা কম হবে। বলতে আমি টেনে আনতে সহজ হবে। তো বলতেছে এই ক্ষেত্রে গাছের গুঁড়ি টেনে আনতে অধিক সহজ হবে। এই জন্য আমরা বলতে পারি একটি গাছের গুঁড়িকে দড়ি দিয়ে বেঁধে টেনে নেওয়ার চেয়ে ঠেলা গাড়িতে তুলে টেনে নেওয়া অনেক সহজ। মানে সারসংক্ষেপ হচ্ছে, মূল কথা হচ্ছে, একটা বস্তুকে মেঝেতে টানতে যে পরিমাণ ঘর্ষণ কাজ করে, ঠেলে আনলে ঘর্ষণটা একটু কম হয়, যার ফলে ইজিলি আমরা কি করতে পারি, মুভ করতে পারি, বা মনে করো যে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারি, খুব ইজি হয় আর কি। কথা কি বুঝছো? জি স্যার। আচ্ছা, এটা গেল। ইউসুফ বুঝতে পারছো কিন্তু আমাকে জানাও। ইউসুফ বুঝতে পেরেছো? জি বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ। তাহলে চলো এবার নেক্সট পরবর্তী ব্যাখ্যায় আসি। পরবর্তী ব্যাখ্যা কি দেখো, মানে প্রশ্ন, যশোর বোর্ড 24 সালে আসা প্রশ্ন। কি বলতেছে, বেগ কাকে বলে? সময়ের সাথে কোনো বস্তুর স্মরণের হারকে বেগ বলে। এটা আমরা কিন্তু সেই মনে করো যে ছোটকাল থেকে পড়ে আসতেছি, যে সময়ের সাথে কোনো বস্তুর স্মরণের হারকে বেগ বলে। এটা আমরা জানি, মানে একটা বস্তু সরছে, সময়ের সাপেক্ষে কতটুকু সরে গিয়েছে, এটা হচ্ছে তার বেগ। এর পরবর্তী প্রশ্ন, সকল ধরনের বেগের পরিবর্তনে সুষম ত্বরণ হবে কি, ব্যাখ্যা করো। কি বলছে, যে সকল ধরনের বেগের পরিবর্তনে ত্বরণটা কি সুষম হবে কিনা। আমরা জানি বেগের পরিবর্তন মানে কি, সেখানে ত্বরণ হবে। তো বেগের পরিবর্তন যদি তোমার সেম ভাবে হয়, মানে বেগের পরিবর্তনের মানটা একইভাবে হচ্ছে, তাহলে ত্বরণটা হবে একই ত্বরণ বা সমত্বরণ। আর বেগের পরিবর্তন যদি ভিন্ন ভিন্নভাবে বাড়ে তাহলে কি হবে, অসমত্বরণ বা সুষমত্বরণ হবে না। এখন আমাদের এটাই ব্যাখ্যা করে বলতে হবে। আমরা বলবো যে সকল ধরনের বেগের পরিবর্তনে সুষম ত্বরণ হবে না। বেগ সুষম হারে পরিবর্তন হলেই কেবল ত্বরণ সুষম হবে। মানে কি, বেগের পরিবর্তন যদি সমানভাবে হয় তাহলে সেই ত্বরণটা হবে কি, সুষম ত্বরণ বা সমত্বরণ। ব্যাখ্যা বুঝতে পারছো? এই লাইনটা কি বুঝতে পেরেছো, যে বেগের যে পরিবর্তন সুষম হলে ত্বরণটা কি হবে, সুষম। আর বেগ যদি অসম হারে বৃদ্ধি বা হ্রাস পায় তাহলে ত্বরণ সৃষ্টি হবে কি, অসম। মানে বেগের পরিবর্তন যদি সুষম না হয় ত্বরণটা কি হবে না, সুষম হবে না। মূল কথা বলে দিলাম। এরপরে লিখবো যে যেমন প্রতি সেকেন্ডে যদি 2 মিটার পার সেকেন্ড হারে বেগ বৃদ্ধি পায় তাহলে তার ত্বরণ হবে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। মানে
একটা বস্তুর বেগ, একটু স্পিকার অফ রেখো, হ্যাঁ স্পিকার ফয়সাল, ওকে। একটা বস্তুর বেগ প্রতি সেকেন্ডে 2 মিটার/সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে। 1 সেকেন্ড পরেও 2 মিটার/সেকেন্ড বাড়তেছে বেগের মান, দ্বিতীয় সেকেন্ডও 2 মিটার/সেকেন্ড, তৃতীয় সেকেন্ডে 2 মিটার/সেকেন্ড, মানে প্রতি সেকেন্ড পর পর কত মিটার/সেকেন্ড করে বেগ বাড়তেছে? 2 মিটার/সেকেন্ড করে বেগ বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমাদের ত্বরণটা হবে কি সবসময় সুষম, 2 মিটার/সেকেন্ড²। কিন্তু বস্তুর বেগ যদি প্রথমে 1 সেকেন্ডে 2 মিটার করে বৃদ্ধি পায়, পরবর্তী দ্বিতীয় সেকেন্ডে 3 মিটার করে বৃদ্ধি পায়, এর পরবর্তী সেকেন্ডে যদি 4 মিটার 5 মিটার করে বৃদ্ধি পায়, মানে কি বেগের বৃদ্ধিটা হবে সুষম না, ভিন্ন ভিন্ন, তখন সেই ত্বরণকে বলা হবে অসম ত্বরণ। এবার বুঝতে পারছো ব্যাখ্যাটা? এটা আমাকে জানাও, এই ব্যাখ্যাটা কি এখন বুঝতে পারছো কিনা যে বেগের পরিবর্তন সুষম হয়? ওকে, এবার চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন। পরবর্তী প্রশ্ন কি? ত্বরণ কাকে বলে? এটা আমরা কিন্তু আগেও পড়ছিলাম, তাহলে এটা বাদ দিয়ে আমরা এখন খ নং পড়ি। ঘড়ির কাঁটা গতি পর্যাবৃত্ত গতি নাকি ঘূর্ণন গতি ব্যাখ্যা করো। তো ঘড়ির কাঁটার গতির দিকে একটু তাকাও তুমি। ঘড়ির যে টিকটিক, দেয়াল ঘড়ি টিকটিক করে ঘুরে, এটা কিন্তু এক প্রকার মানে ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, তার মানে এটাকে ঘূর্ণন গতি বলা যায়। এটা কিন্তু ঘুরতেছে, এটা কিন্তু মানে সরল পথে ঘুরে না, বৃত্তাকার পথে ঘুরতেছে, তার মানে এটাকে একটা ঘূর্ণন গতি বলা যায়। আচ্ছা, এখন এটাকে বুঝতে পারলাম যে যেহেতু এটা ঘুরতেছে 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 মানে ঘূর্ণন গতি। দেখি তো এটাকে পর্যাবৃত্ত গতি বলা যায় কিনা। যেমন দেখো, আমাদের ঘড়ির কাঁটা 1 মিনিট পর পর 12 নাম্বার যে কাঁটাটা আছে এটা কিন্তু অতিক্রম করতেছে। দেখো সেকেন্ডে কাঁটা 1 মিনিট পর 12 কাঁটাটা অতিক্রম করে, আবার 1 মিনিট পর আবার 12কে অতিক্রম করে, আবার 1 মিনিট পর 12কে অতিক্রম করে, মানে কি প্রতি মিনিটে আমাদের কি একবার করে অতিক্রম করতেছে 12 নাম্বার যে কাঁটাটা আছে সেটা। কথা কি বুঝতেছো? ঘড়ির কাঁটা কিন্তু প্রতি 1 মিনিট পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করতেছে। আমার কথা কি বুঝতে পারতেছো? ফয়সাল তোমাকে জানাও। জি স্যার বুঝা যাচ্ছে। তাহলে এখন এই যে বিষয়টা খেয়াল করো, একটা বস্তু নির্দিষ্ট সময় পর পর মানে 1 মিনিট 2 মিনিট 3 মিনিট মানে একটা টাইম, সার্টেন টাইম পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করতেছে, বারবার বারবার অতিক্রম করতেছে। তো কোনো বস্তুর গতি যদি নির্দিষ্ট সময় পর পর একই বিন্দুকে বারবার অতিক্রম করে, তাহলে কিন্তু ওই বস্তুর গতিকে পর্যাবৃত্ত গতি বলে। পর্যাবৃত্তের গতির সংজ্ঞার মধ্যে বলছে, যদি কোনো বস্তুকণার গতি এমন হয় যে এই বস্তুটা তার গতিপথের কোনো একটা বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে বারবার বারবার অতিক্রম করে, তখনই ওই বস্তুর গতিকে বলা হয় পর্যাবৃত্ত গতি। ফয়সাল দেখো তো মনে পড়ে কিনা পর্যাবৃত্ত গতির সংজ্ঞার মধ্যে এই কথাটা বলা আছে, মনে পড়ে? আগে করা হয়েছিল এই ক্লাসে। আচ্ছা আচ্ছা, তো এখন কথা হচ্ছে এটা মনে রাখবা যে আমাদের ঘড়ির কাঁটা কিন্তু প্রতি 1 মিনিট পর পর 12 কাঁটাকে অতিক্রম করে। শুধু 12 কাঁটা না, 1 2 3 4 প্রতিটা কাঁটাকেই 1 মিনিট পর পর অতিক্রম করে সেকেন্ডের কাঁটা। যেহেতু এই কাঁটাটা প্রতি 1 মিনিট পর পর প্রতিটা বিন্দুকে অতিক্রম করে, সুতরাং এটা একটা পর্যাবৃত্ত গতি। তো লিখে দিবা প্রথমে যে ঘড়ির কাঁটা তার গতিপথে নির্দিষ্ট কোনো বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর, যেমন 60 সেকেন্ড 1 ঘন্টা 12 ঘন্টা একই দিক থেকে অতিক্রম করে বারবার, তাই ঘড়ির কাঁটার গতি হচ্ছে পর্যাবৃত্ত গতি। আবার কোনো কিছু যদি নির্দিষ্ট বিন্দুর সমদূরত্বে থেকে ঘুরতে থাকে, তাহলে সেটাকে বলা হয় ঘূর্ণন গতি। মানে আমাদের দুইটা সংজ্ঞা দিতে হবে, ঘূর্ণন গতি কাকে বলে, পর্যাবৃত্ত গতি কাকে বলে। এরপরে উদাহরণটা দিবা ঘড়ির কাঁটার। ঘড়ির কাঁটাও সেক্ষেত্রে কি হয়, নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে ঘড়ির কাঁটাগুলো সমদূরত্ব থেকে ঘুরতে থাকে, ফলে ঘড়ির কাঁটার গতিটা কি হয়, ঘূর্ণন গতিও হয়। আর ঘড়ির কাঁটার গতি যেমন ঘূর্ণন গতি তেমন পর্যাবৃত্ত গতিও হয়। মানে এই ঘড়ির কাঁটার গতিটা দুইটাই হয়, ঘূর্ণন গতিও হয় পর্যাবৃত্ত গতিও হয়। এই হচ্ছে মূল ব্যাখ্যা। ফয়সাল দেখো এবার বুঝতে পারলা কিনা, এটা দুই প্রকার গতিই হবে, ঘূর্ণন গতি হবে পর্যাবৃত্ত গতিও হবে। বুঝতে পেরেছো? জি স্যার জি স্যার। আচ্ছা ঠিক আছে, তো আমি আজকে এই মতো ক্লাসটা এখানে রাখলাম, এখানে শেষ করতেছি। নেক্সট আমরা এরপর থেকে যাব যখন ম্যাথমেটিক্স করব, তখন আমরা আস্তে আস্তে আরও ভালো করে ক্লাসগুলো করবো, বাড়ি পড়া দিব ইনশাল্লাহ। ঠিক আছে, তো আজকের মতো এখানেই ক্লাস শেষ করলাম।
পরবর্তী ক্লাসে আসবো, অপেক্ষা থাকো, ক্লাস করো। আজকের মতো এখানে ফার্স্ট ক্লাস শেষ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।